ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সর্বশেষ খবর জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। কথা বলবো তার সাথে। আরিফ, রিমাল নিয়ে এতক্ষণ আপনার তথ্যগুলো শুনছিলাম, সর্বশেষ কি তথ্য আছে বা নতুন কোনো তথ্য আছে কিনা আবহাওয়া অধিদপ্তর থেকে? আফরিন, মূলত হচ্ছে নতুন তথ্য যেটা হচ্ছে পায়রা যে বন্দর রয়েছে সেই পায়রা থেকে মোটামুটি 295 কিলোমিটার দ্রুত অবস্থান করছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে 10 কিলোমিটার গতিবেগে যে এগিয়ে আসছে রিমাল, সেই রিমালের অগ্রভাগ আসলে কতক্ষণে পৌঁছাবে বা কোন সময়টাতে উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে সেই বিষয়টা কিন্তু 10:30টায় একটি সংবাদ সম্মেলন রয়েছে, সেই বিষয়ে সবশেষ তথ্য আমরা জানাতে পারবো। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে 10 নম্বর যে মহাবিপদ সংকেত দেখে যেটা বলা হয়েছে, যেটা মোংলা এবং কি পায়রা সেসব অঞ্চলগুলো যেগুলো রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা ও পটুয়াখালী, এবং কি 9 নম্বর মহাবিপদ সংকেত যেটা চট্টগ্রাম এবং কি কক্সবাজার যে আশেপাশে অঞ্চলগুলো রয়েছে সেখানে দেখে যেতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর। তো এখন যেটা হচ্ছে যে পরবর্তীতে আসলে জানা যাবে, যেহেতু কেন্দ্রের যে বাতাসের গতিবেগ, সেই বাতাসের গতিবেগ 68 থেকে 90 কিলোমিটার গতিবেগ। আর সেক্ষেত্রে যখন উপকূল অঞ্চল অতিক্রম করবে, বিশেষ করে মধ্যরাতে পটুয়াখালীর খেপুপাড়া এই অঞ্চলের উপর দিয়েই আঘাত হানবে এমনটা কিন্তু জানিয়েছে। তো তখন যদি জোয়ারের একটি সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস, যেহেতু প্রতিনিয়তই এই আবহাওয়া পূর্বাভাসে বলা হয়ে থাকে যে এই পটুয়াখালীর এলাকাটিতে মধ্যরাতে জোয়ারটি হয়, সেই মধ্যরাতে জোয়ারের যদি ঘূর্ণিঝড়টি আঘাত হানে তো সেক্ষেত্রে কিন্তু 110 থেকে 130 কিলোমিটার বাতাসে গতিবেগ থাকবে, যেটা আসলে মহা তাণ্ডব চালাবে বলেও কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে কিন্তু নিশ্চিত করেছেন। তো সেক্ষেত্রে একটি ভয়াবহ রূপও নিতে পারে এমনটা কিন্তু জানিয়েছেন। আর সেক্ষেত্রে এই নিরাপদ আশ্রয়কেন্দ্র যেটা 4000, ইতিমধ্যেই আমরা কিছুক্ষণ আগে আমরা আসলে ঘন্টা দুয়েক আগে জানতে পেরেছি যে 50% মানুষ নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। এখন অবধি আমরা পরবর্তীতে হয়তো বা 10:30 যে সংবাদ সম্মেলন হবে সেটা আমরা নিশ্চিত করতে পারবো যে কত শতাংশ মানুষ এখন নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তো এই ছিল এখান থেকে সবশেষ আপডেট। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে ব্রিফ করছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজ 26শে মে সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে। এটা আমরা এখানে বলেছি যে কেন্দ্রটার অতিক্রমের সময়। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে অগ্রভাগ, অবশ্যই একটা সুন্দর প্রশ্ন। অগ্রভাগ আজ বিকাল 3টার থেকেই উপকূলীয় জেলাগুলিতে, যে সমস্ত জেলা আমি পড়ে শোনালাম যে উপকূলীয় যে আমাদের 14টা জেলা আছে, সেই সমস্ত জেলাগুলিতে এর অগ্রভাগের প্রভাবে ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে জোরো হাওয়া বয়ে যাবে, এবং এটা যতই সাইক্লোনটা উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে ততই সেই দমকা বাতাস এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং এটা স্থলভাগের দিকে ততই অগ্রসর হবে। এবং ফাইনালি এর যে কেন্দ্র, এটি মধ্যরাতের মধ্যে এটা বাংলাদেশের উপকূল অতিক্রম সম্পন্ন হবে। জি, এখানে কয়েকটা বিষয় আমি উল্লেখ করেছি। সেটি হলো যে জলোচ্ছ্বাসের কথাটা আমি বলেছি 8 থেকে 10 ফুট, এবং ভারী বর্ষণ আরেকটি অংশ, আর দমকা বাতাস। এই যে 3টা অংশ একই সাথে কার্যক্রম চলবে, সেহেতু এখানে যে তাণ্ডব হবে এটা আপনারাই বিবেচনা করেন যে জলোচ্ছ্বাস, ভারী বর্ষণ এবং সেই সাথে দমকা থেকে জোরো হাওয়ার বাতাসটা 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, কোথাও কোথাও আরও হঠাৎ করে একটু বেশিও হতে পারে। এটা একেবারে পারফেক্ট মেজারমেন্ট নয়, কোথাও 130ও হয়ে যেতে পারে, যে সেই ধরনের বাতাস হবে। সুতরাং এটা অতিক্রমের সময় এবং তার আগে পরে এই যে প্রভাব, এটা খুব ভয়াবহ অবস্থায় হবে। এখানে এটা আজকে রাতের পরেও এটা সেন্টার অতিক্রম করবে রাত 12টায় ধরেন, তার পরবর্তীতে তার পিছন অংশ রয়ে গেছে, সেটাও অতিক্রম করতে রাত আরো 3টাও বাজতে পারে বাকি অংশ। আমরা এখানে কেন্দ্রটার কথা বলেছি যে মধ্যরাতে সে অতিক্রম করবে।
হ্যাঁ, আরো ধরে নেন আরো পরবর্তী 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হতে পারে। এবং এটা স্থলভাগে ওঠার পর বাংলাদেশের উপরে উঠে এটা মানে ল্যান্ড ডিপ্রেশন, তখন স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপরে আগামীকাল হোল ডে এটার প্রভাবে বৃষ্টিপাত হবে এবং বিভিন্ন জায়গায় বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে। গ্লোবাল ওয়ার্মিং এর একটা প্রভাব প্রকৃতি প্রতিবেশের উপরে আছে, সেটার এই ঘূর্ণিঝড়ের উপরে কি গ্লোবাল ওয়ার্মিং এর কোনো প্রভাব আছে কিনা? আমরা কিন্তু আগে দেখেছি যে সাইক্লোন টর্নেডোতে এক দুদিন আগে থেকে বৃষ্টিপাত বা ঝিরিঝিরি বৃষ্টিপাত, এবার কিন্তু সেটা আমরা দেখছি না, সেটার কোনো প্রভাব আছে কিনা? অবশ্যই, কারণ গ্লোবাল ওয়ার্মিং যখন হচ্ছে, আপনারা জানেন যে ঘূর্ণিঝড় কখন সৃষ্টি হয়, সাগরের এসএসটি, যেটাকে এসএসটি অর্থ হল সি সারফেস টেম্পারেচার। এই সি সারফেস টেম্পারেচার যখন 26 ডিগ্রি তার চেয়ে অধিক হয়, তখনই এই সাইক্লোনটা তৈরি হয় সাগরে। তো গ্লোবাল ওয়ার্মিং এর কারণে দেখা যাচ্ছে সাগরের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। তো এইখানে যে সাইক্লোনটা হচ্ছে, বর্তমানে আমরা সেই এসএসটি পাচ্ছি 30 থেকে 32 ডিগ্রি, এবং এটা আজকে এখন অ্যানালাইসিস চলতেছে। আমার মনে হয় যে এটা 33-34-এ উঠে গেছে, যেহেতু সিভিয়ার সাইক্লোন পরিণত হয়ে গেছে। কোথাও কোথাও 34 ডিগ্রি টেম্পারেচারও হয়ে যেতে পারে, কারণ গতকালকে আমরা দেখেছি 30 থেকে 32 ডিগ্রি টেম্পারেচার নর্থ বেতে এবং তার সেন্ট্রাল বেতে এই ধরনের টেম্পারেচার এসএসটি আমরা পেয়েছি।